আজকে তোমাদেরকে শোনাবো একটা হসপিটালের গল্প। কেমন লাগবে বলো তো হসপিটালের গল্প শুনতে? নিঃসন্দেহে দেখবে তোমরা যে কোনো মানুষই হসপিটাল, নার্সিংহোমে গেলে একটা গা ছমছমে ভাব হয়ই কিন্তু। আর তার সাথে সাথে যদি সেটা রাত্রিবেলা স্টে করতে হয়, তাহলে তো আর বলার কোনো প্রশ্নই ওঠে না। ভয় কিন্তু লাগেই। মর্গের দিকে যদি যেতে হয় তাহলে কিন্তু ভয় লাগেই, লাগে না? তো এরকমই একটা গল্প বলবো। একজন ডাক্তারের গল্প। উনি সবে ডাক্তারিটা পাশ করে মানে একটা আ এই ২৬-২৭ বছরের ছেলের গল্প। সে সবে তখন পাশ করে অ্যা হসপিটালে ঢুকেছে আরকি। হসপিটালে সে তখন জুনিয়র ডাক্তার হিসাবে ঢুকেছে। তো তো তার ডিউটিটা তার তার যে কাজটা ছিল সেটা হচ্ছে আ বড় যে সিনিয়র ডক্টর থাকবে তার সাথে, সাথে কিন্তু প্রত্যেকটা ইয়েতে অ্যাটেন্ড করতে হতো। যে টাইমে ডাক্তাররা ভিজিট করতে যায় তোমরা দেখবে হসপিটালে বিশেষ করে নার্সিং হোমে অতটা হয় না। হসপিটালে সরকারি হসপিটালগুলো দেখবে সেখানে ডাক্তারের সাথে, সাথে কিছু জুনিয়র ডাক্তারও কিন্তু তাদের সাথে, সাথে ঘোরে। হয়তো তারা পড়াশোনা করছে, নয় তারা পড়াশোনা করে বেরিয়ে গিয়ে তারা ওই ফার্স্ট ইয়েতে রয়েছে আরকি যে এই রোগটা এখান থেকে এই হবে, এই চিকিৎসাটা এভাবে হবে, ওর এই জায়গাটা এরকম করতে হবে, ওর ওই জায়গাটাকে এই করতে হবে। এইটা ডাক্তাররা কিন্তু বুঝিয়ে দেন। ওই সিনিয়র জুনিয়র ডাক্তাররা মিলে কিন্তু একটা পেশেন্টকে দেখতে আসে। হসপিটালে এটা হয়। তো ছেলেটাও সেই রকম জায়গাটাতেই ছিল। তো একদিন রাত্রিবেলায় সে ওরকম সিনিয়র ডাক্তারের সাথে ঘুরে রাউন্ড দিয়ে চলে যাওয়ার পর ওর আবার একটু মনে হয় যে একটু পেশেন্টদের সাথে গিয়ে একটু নিজে, নিজে কথা বলার। আর ছেলেটি খুব, খুব মেধাবী ছাত্র। আর খুব মানে প্রত্যেকটা মানে রুগীর সাথে ও খুব নিজেকে না মিশিয়ে দিতে পারত। তাদের সাথে কথা বলা, তাদের মানে এক গ্লাস জলও সে খাইয়ে দিত। অ্যাটেন্ডেন্স থাকুক না থাকুক সেই সময় যদি রুগীটা জল তেষ্টা পায় বা ধরো রুগীটা একটু উঠে বসতে চাইছে বা বাথরুমে যেতে চাইছে, ওই ধরে, ধরে নিয়ে যেত অনেক সময় বা ও উঠে বসিয়ে দিত। এইগুলো করত বা রুগীর সাথে তার বাড়ির গল্প করা। দেখবে ডাক্তারকে দেখলেই কিন্তু রুগী অনেক সময় অনেকটা ভালো হয়ে যায়। তার ব্যবহারেও কিন্তু অনেক সময় রুগী ভালো হয়ে যায়। তো এইরকম ছিল ছেলেটি। তো সেই ছেলেটি একদিন ওরকমভাবে ডাক্তার চলে যাওয়ার পর ওই অ্যাটেন্ড করার পর যখন চলে যায় তখন ও আবার খানিকক্ষণ বাদে ব্যাক করে আসে। তো ওই পেশেন্ট দেখছে মানে যে কটা পেশেন্ট ওই ডাক্তারের আন্ডারে ও সবাইকে দেখে, দেখা-টেখার পর একটি মেয়ের সামনে গিয়ে ও না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। মেয়েটির এই সাইডটা পুড়ে গেছিল। ঠিক আছে? এই দিকটা, পুরো এই দিকটা পুড়ে গেছিল। তো যখন ডাক্তার দেখতে এসেছিল তখন মেয়েটিকে জিজ্ঞেস করা, মেয়েটি কথা বলতে পারছিল। আ তো পুড়ে গেছিল কিন্তু পুড়ে যাওয়ার পরে ওইটা মানে মোটামুটি একটু শুকিয়েও গেছিল। ঠিক আছে? ওকে মানে বার্ন ওয়ার্ড থেকে বার করে নরমাল ওয়ার্ডেই দেওয়া হয়েছিল। যেখানে অনেক রুগীরাই থাকে কিন্তু ওর এইগুলো সব শুকিয়ে গেছিল। ঘা ছিল না। ঠিক আছে? বার্ন ওয়ার্ড থেকে ওকে বার করে ওকে নরমাল ওয়ার্ডেই রাখা হয়েছিল। তো এবার মেয়েটার এই জায়গাগুলো যেহেতু পুড়ে গেছিল, এই জায়গাগুলোতে না টান ধরে। দেখবে অনেক পোড়া মানুষকে একটু ভালো করে দেখবে যাদের মুখের এই জায়গাগুলো পুড়ে যায়, এই জায়গাগুলো পুড়ে যায়, তাদের দেখবে মুখের এই দিকটা টান ধরে, চামড়াটা দেখবে অনেক সময় এখান থেকে এই অবধি চামড়াটা টান ধরে থাকে। হাতে হলে পরে হাতের এই জায়গাটা অনেক সময় টান ধরে থাকে। তো মেয়েটারও ঠিক সেম জিনিস হয়েছিল। চামড়াটা তখন সবে শুকিয়েছে তো চামড়াগুলো না এরকম, এরকম করে টান, 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 টান হচ্ছে। তো তাতে মেয়েটার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো যখন ওটা একদম শুকিয়ে নরমাল এসে যায় তখন কিন্তু সেই পোড়া মানুষদের আর কষ্ট হয় না। তখন অলরেডি চামড়াটা এরকম টান, টান, টানটানি হয়ে থাকে। তখন আর ওদের কষ্ট হয় না। কিন্তু যখন এটা টানটা ধরে তখন কিন্তু বেশ কষ্ট হয়। তো সেটা ছেলেটার মুখ থেকে আমরা শুনেছি পরে। মানে বলেছে সে। তো সে ওই মেয়েটার কাছে গিয়ে না এরকম চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। মেয়েটা তখন চোখ বুজে শুয়েছিল। খুব যন্ত্রণা হচ্ছে তো। ওকে ইনজেকশন দেওয়া হয়েছিল ব্যথার। ও চোখ বুজে শুয়ে আছে কিন্তু ঘুমোয়নি। তো মেয়েটা অনেকক্ষণ চোখ বুজে শুয়ে থাকার পর হঠাৎ করে তাকিয়েছে। তাকিয়ে দেখে ডাক্তারবাবু ওর সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে। আর মেয়েটি একটা সময় খুব সুন্দর দেখতে ছিল। কিন্তু পুড়ে যাওয়ার পর তার একটা সাইড তো পুড়ে গেছে, মুখটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, তাই না? আর মেয়েটা না তাকিয়ে আছে ডাক্তারবাবুর দিকে। কিছু বলতে পারছে না। কারণ ওর তো কষ্ট হচ্ছে। ওর মুখের এই জায়গাটা চামড়াটাও খানিকটা এরকম টেনে গেছে, ভুরুর দিকটা এরকম টেনে গেছে। মানে মুখের এই সাইডটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই সাইডটা খুবই সুন্দর। চোখ-টোখ, ভুরু-টুরু খুবই সুন্দর। তো মেয়েটাও এরকমভাবে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে আছে। মেয়েটারও ওরকমই বয়স 23-24 বছর বয়স। তো ডাক্তারবাবু অনেকক্ষণ দেখার পরে ওকে জিজ্ঞেস করে, "তোমার কষ্ট হচ্ছে? তোমার কি, কি কষ্ট হচ্ছে?" তো তখন বলে যে মেয়েটা বলে, "না কষ্ট আর কি? কষ্ট তো যা হবার আমার সারা জীবনের জন্যই হয়ে গেল। আমার মুখটা পুরো মানে পাল্টে গেল।" তখন বলছে, "তোমার এই মুখটা আবার ঠিক করে দেওয়া যাবে। সেটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি আগে সুস্থ হয়ে ওঠো, দেখবে তোমার মুখটা একটা সময় ঠিক হয়ে যাবে। অনেক কিছু চিকিৎসা পদ্ধতি এখন বেরিয়েছে, তোমার মুখটা ঠিক করে দেওয়া যাবে। পুরোটা না হলেও 90% তোমার মুখটা ঠিক করা যাবে।"
তো মেয়েটা না খুব আনন্দ পায়, এই কথাটা শুনে মেয়েটা খুব আনন্দ পায়, বলছে যাবে ডাক্তারবাবু যাবে? তখন বলছে হ্যাঁ যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো তোমার মুখটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই জায়গাগুলো তো অতটা হবে না হয়তো, তবুও চেষ্টা করা যেতে পারে, কিন্তু পুরোটা হয়তো হবে না, কিন্তু তোমার মুখের কিছুটা অংশ ভালো হয়ে যাবে। মুখের জায়গাগুলো কিছুটা কিছুটা করে পুড়েছিল, হ্যাঁ, এই জায়গাটা পুড়েছে বলে ঠোঁটটা একটুখানি টেনে গেছে, এই জায়গাটা পুড়েছে ভুরুটা একটু টেনে গেছে, এইরকম হয়েছে, ঠিক আছে, কানের এই পাশটা হয়েছে, বাকিটা হয়েছে এই দিকটায়। তো তখন মেয়েটাকে উনি জিজ্ঞেস করেন যে তোমার কি করে এরকম হলো? তো মেয়েটা ওর পুরো ঘটনাটা বলে, ওর শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়েছে, শ্বশুর শাশুড়ি পুরো ওকে মানে এমনভাবে ধাক্কা মেরেছে পেছন থেকে, ও গিয়ে একটা স্টোভের মধ্যে পড়ে, এই যে বড় বড় স্টোভগুলো হয় না, যে স্টোভ বলছি গ্যাসগুলো যেগুলো বিয়ে বাড়িতে রান্না বান্না করে, দেখবে একটা একটা এরকম বড় উনুন মানে গ্যাস থাকে যেটার মধ্যে রান্না হয়, একটাই থাকে, সেটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, বড় বড় কড়া হাঁড়ি বসানো হয় বিয়ে বাড়িতে, ওই রকম একটা ইয়ের মধ্যে ওকে ধাক্কা মারে জ্বলন্ত অবস্থা, যে ও এইভাবে গিয়ে পড়েছে যার জন্য ওর এই সাইডটা গিয়ে পড়ে, পুরো এরকমভাবে পড়লে পুরো মুখ পেট জ্বলে যেত, ও সাইড হয়ে যায় যার জন্য ওর এই জায়গাটা পুড়ে যায়, এই দিকটা বেশি পুড়ে যায়। তো বলছে ঠিক ঠিক আছে, তাদের জন্য তো জেল হাজত আছেই, আর ও তো বয়ান দিয়েছে পুলিশের কাছে, সেগুলো নিয়ে তো ওদিকে হচ্ছি। তখন না ডাক্তারটা বলে ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি তোমার সাথে আবার পরে এসে কথা বলবো। ও তো মেয়েটা তো খুব খুশি, তার আগে অব্দি মেয়েটা শুধু শুয়ে শুয়ে কাঁদতো, শুধু শুয়ে শুয়ে কাঁদতো, বার্ন ওয়ার্ডেও কাঁদতো, আর এইখানে যখন ওকে দিয়েছে জেনারেল বেডে সেখানেও শুয়ে শুয়ে মেয়েটা কাঁদতো। তো যাই হোক, ডাক্তারবাবুর মনটা খুব খারাপ হয়েছে মেয়েটাকে দেখে, আর ওরই বয়সী না মেয়েটা, তাতে আরও একটু মনটা খারাপ হয়েছে যে আমারই বয়সী একটা মেয়ে, দেখো কি কষ্ট পেয়ে সে আজকে যন্ত্রণা ভোগ করছে, এই করছে, এইসব ভাবতে ভাবতে ডাক্তারবাবু আসছে। তো যাই হোক, পেশেন্ট দেখে চলে আসার পর পেশেন্ট নানান রকম পেশেন্ট দেখতে দেখতে ডাক্তাররা কিন্তু অন্য মানে সব পেশেন্টকে তো সঙ্গে সঙ্গে মনে রাখতে পারে না, কিন্তু ডাক্তাররা মনে রাখে, কিন্তু ওই পেশেন্ট ওরকম, ওই পেশেন্ট ওরকম মনে রাখতে হয় হসপিটালে। তো যাই হোক, ওই পেশেন্টকে দেখে উনি আবার অন্য ওয়ার্ডে গিয়ে কিছু পেশেন্ট টেশেন্ট দেখে বেরিয়ে আসছে। যখন উনি বাড়ির দিকে মানে বেরিয়ে উনি বাইরের দিকে আসছে, বাড়ি আসবে, উনি ওখানে হসপিটাল থেকে বেরিয়ে একটা করিডোর টাইপের আছে, ওখান দিয়ে হেঁটে এসে তারপর বাইরে বেরোতে হয়। তো ওই হসপিটাল থেকে যখন উনি বেরোচ্ছে তখন আরেকটা বাচ্চার কান্নার আওয়াজ পান উনি। তো বাচ্চার কান্নার আওয়াজটা পেতেই আর ওনার একটু স্বভাব আছে যে গিয়ে সামনে গিয়ে কথা বলা, দেখা। তো বাচ্চার কান্নার আওয়াজ পেতে উনি প্রত্যেকটা ঘরের সামনে গিয়ে গিয়ে ওই বেরোতে বেরোতেই দেখছে যে কোন ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজটা আসছে। তো কোনো ঘরে ঢুকেই উনি দেখতে পাচ্ছে না, বাচ্চাদের ওয়ার্ড ওটা নয়, তো ওখানে হচ্ছে মেডিকেল ওয়ার্ড। তো সেখানে দেখছে যে না কোনো বাচ্চার আওয়াজ তো পাচ্ছে না, মানে দেখছি না, তাহলে কোথা থেকে এই বাচ্চার কান্নার আওয়াজটা আসছে। তো ওই দেখতে দেখতে ঘরের দুপাশেই তো ঘর, এই ঘর ওই ঘর ঘুরে ঘুরে দেখে উনি চলে আসছে, কিন্তু বাচ্চাটাকে কোথাও দেখতে পাচ্ছে না, মাঝে মধ্যেই কান্নার আওয়াজটা আসছে। তো ওইভাবে উনি বেরিয়ে যখন করিডোরটা দিয়ে জাস্ট বেরিয়ে বাইরের দিকে এসেছেন, তখন মনে হচ্ছে কি হসপিটালের যে সাইডটা একটা দিকে, ওই একটা দিক থেকে কান্নার আওয়াজটা আসছে। তখন উনি বলল দেখে আসি তো এইদিকে কি কারোর বাচ্চা কাচ্চা চলে এসছে, অনেক সময় হয়তো যে রুগী দেখতে এসেছে তারপর সেই বাচ্চাটা হয়তো এদিকে, এই বাচ্চা হলে অনেক সময় দৌড়াদৌড়ি করে, কোনো বাচ্চা এদিকে চলে গেছে কিনা, পেশেন্ট দেখতে এসছে অনেকে, মানে দেখতে এসেছিল, তো কোনো বাচ্চা হয়তো হাঁটতে হাঁটতে এদিকে চলে এসছে আর ফিরতে পারেনি, এবার বসে বসে কাঁদছে, হতেও পারে, যাই গিয়ে একটু দেখে আসি। ওনার এই স্বভাবটা আছে, উনি হাঁটতে হাঁটতে গেছেন, বেশ খানিকটা চলে যাওয়ার পরে দেখছে কান্নার আওয়াজটা না ক্রমশ দূরে দূরে চলে যাচ্ছে। উনি ভাবছে যে এই জায়গাটা থেকেই আসছে, আওয়াজটা জোর আসছে, তাড়াতাড়ি করে হেঁটে সেই জায়গা যেতেই যাচ্ছে, দেখছে যে না আরেকটু দূরে হচ্ছে মনে হচ্ছে আওয়াজটা। আরও খানিকটা উনি হেঁটে হেঁটে বেশ খানিকটা দূর চলে যাওয়ার পরে হঠাৎ করে উনি তাকিয়ে দেখে সামনে মর্গ, একদম মর্গের সামনে চলে এসেছে, আর হসপিটালের মর্গগুলো কিন্তু একটু পেছন দিকে একটু দূরে দূরে থাকে। তো হঠাৎ করে উনি তাকিয়ে দেখে কি উনি মর্গের সামনে দাঁড়িয়ে আছেন। তো তখন না উনি চারপাশটা দেখছে যে কেউ তো নাই, আমি এতটা দূর চলে এলাম মর্গ অব্দি, কিন্তু বাচ্চার আওয়াজটা তো আর পাচ্ছি না, মর্গের কাছে এসে বাচ্চার আওয়াজটা তো আর পাচ্ছি না, তাহলে কি হলো, আমি কি ভুল শুনলাম, মানে এতটা ভুল শুনে আমি এতটা হেঁটে হেঁটে চলে এলাম, তাহলে হয়তো তাই ভুল শুনেছি। আর ডাক্তাররা অতটা সহজে ভয় টয় খুব একটা পায় না। তো উনি কি করেছে, আবার ব্যাক করেছে। মর্গের সামনে থেকে ব্যাক করে যখন খানিকটা চলে এসেছে, আবার বাচ্চাটার কান্নার আওয়াজ পেয়েছে। তখন বলছে, "নাহ, এবার আর আমি ফিরে যাব না। যে কাঁদছে কাঁদুক, যার বাচ্চা সে বুঝবে, আমি বাবা চলে যাই।" কারণ এতটা রাস্তা চলে এসেছি, তখন প্রায় ৯টা, ৮:৩০ ৯টা বাজে। তো চলে আসছে, হঠাৎ করে বাচ্চাটার কান্নার আওয়াজটা মনে হচ্ছে সামনে থেকে আসছে। ঠিক আছে? এতক্ষণ পেছনে চলে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে হচ্ছে সামনে থেকে আসছে। তখন বলছে, "না, আমি তো আবার কান্নার আওয়াজটা পাচ্ছি। কি ব্যাপার হলো আমি তো ঠিক বুঝতে পারছি না। কোনো বাচ্চাও দেখতে পাচ্ছি না।" করতে, করতে বেশ খানিকটা এগিয়ে এসে উনি দেখছে যে একটা ঝোপঝাড়ের মধ্যে একটা কিছু যেন নড়ছে-চড়ছে এরকম। ঠিক আছে? হসপিটালেরই পাশে একটা ঝোপঝাড় মতন থাকে না? অনেকটা পুরনো বিল্ডিং-ফিল্ডিং থাকে, সে তার পাশে ঝোপ জঙ্গল হয়ে যায়, এরকম থাকে, গাছপালা থাকে হসপিটালে। আরজি করের ভেতরেও দেখবে অনেক গাছপালা আছে, এনআরএস এর ভেতরেও দেখবে গাছপালা আছে। এনআরএস এর ভেতরে তো বেশি আছে, অনেক গাছপালা আছে। তো ঐরকম একটা গাছপালার মধ্যেখানে মনে হচ্ছে যেন কিছু একটা নড়ছে। তো উনি না কি করবে কিছুই তো করতে পারছে না। ফোনের টর্চ বার করে উনি টর্চটা দিয়ে দেখছে। তখন মনে হচ্ছে যেন ওখানে একটা কিছু আছে। উনি ক্রমশ এগিয়ে যায়। ওই দিকটায় উনি ক্রমশ আস্তে, আস্তে এগিয়ে যায়। এগিয়ে যেতে গিয়েই মনে হলো যে বাচ্চার আওয়াজটা না হাসির আওয়াজে পরিণত হয়ে গেছে। বাচ্চাটা আর কাঁদছে না। মনে হচ্ছে যেন বাচ্চাটা হাসছে। তখন উনার একটু ভয় লাগে।
উনি কি করে, পিছিয়ে আসে যে না ওই অবধি আর যাবো না, থাকবে। হাসির আওয়াজ আসছে যখন তখন আর দরকার নেই বলে উনি ব্যাক করে পেছন ফিরে যেই চলে যেতে যাবে ওনার পাটা যেন মনে হয় কেউ আটকে ধরে নেয়। ঠিক মনে হচ্ছে পাটা দুটো হাত দিয়ে কেউ আটকে ধরে রেখেছে। বুঝতে পারছো তো? তখন উনি পাটা এরকম, এরকম করে ছাড়াচ্ছে কিন্তু ছাড়ছে না। বুঝেছো? আর ওনার হাত থেকে ফোনটা পড়ে যায়। যখনই পাটা এরকম চেপে ধরেছে তো ইসটা জার্কিং হয়েছে, ওইটাই ওনার হাত থেকে ফোনটা পড়ে যায়। গিয়ে টর্চটা নিভে যায়। বুঝতে পারছো? অন্ধকার হয়ে গেছে জায়গাটা। আর ওই পোস্টের বড়, বড় পোস্ট তার যে ছোট, ছোট আলো ওই আলো। তো মর্গের দিকে তো অত আলো থাকে না, মোটামুটি একটা আলো থাকে। কিন্তু মেইন দিকে হসপিটালের মেইন দিকে কিন্তু প্রচুর আলো। হ্যাঁ, ডাক্তারের ওষুধের দোকান মানে যে প্রেসক্রিপশন দিচ্ছে, সবাই ওষুধ দিচ্ছে, ওখানে কিন্তু বেশ ভিড়। কিন্তু মর্গের দিকে লোক অতটা আসেও না। আর রাত্রিবেলা তো মর্গের দিকে কেউ আসেই না। মানে যদি মর্গে কোনো পেশেন্টকে মানে মরাকে রাখতে হয়, তাহলেই তার বাড়ির লোকজন বা পুলিশ বা তার সব লোকজন আসে, না হলে কেউ আসে না। তো যাই হোক, এবার ও যে পাটা ওনার চেপে ধরেছে ও কিছুতেই পাটা ছাড়াতে পারছে না। অথচ তাকিয়ে দেখছে কেউ নেই। কিন্তু পাটা শক্ত টাইট হয়ে গেছে। পাটাকে উঠে এই পাশে আর আনতে পারছে না। আর বাচ্চাটার হাসির আওয়াজটা আসছে তার সাথে, সাথে। তো ও তো কিছু করতে পারছে না, না চিৎকার করতে পারছে, না দাঁড়াতে পারছে, না দৌড়াতে পারছে, কিছুই করতে পারছে না। মর্গের থেকে একটু খানিকটা এগিয়ে এসছে আরকি, যতটা এগোনো যায় ততটা জায়গা। কিন্তু হসপিটাল থেকে অনেক দূর। উনি যে চেঁচাবে, চেঁচালেও সেই আওয়াজটা হসপিটালের কোন বাইরে আশেপাশে যারা আছে তারা কেউ শুনতে পাবে না। তো ও ও তো ওখানে দাঁড়িয়েই আছে। পাটা তো ওরকম টান মানে কেউ শক্ত করে চেপে ধরে থাকলে যেরকম হয়, ওরকম। পাটা নাড়াতেই পারছে না। আর এই পা দিয়ে যত ওই পার মধ্যে বাড়ি মারছে, কিছুই হচ্ছে না। কিছুই হচ্ছে না। ওরকম খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওকে এমনভাবে টান মারে, মানে পাটা এত জোরে টান মারে, ও ছিটকে মাটিতে পড়ে যায়। বুঝেছো তো? ছেলেটা ছিটকে এরকম করে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। মানে পাটা ধরে ওকে টেনেছে। নিচ থেকেই, নিচেই সেটা। কিন্তু কোনো কিছু ও দেখতেও পাচ্ছে না, কোনো কিছু বুঝতেও পারছে না। কিন্তু পাটা শক্ত করে আটকানো। তো তখন ও ও যখন বলছে নিজে গল্পটা, তখন বলছে, "আমি বুঝতে পারছি মনে হচ্ছে যেন কোনো দুটো হাত দিয়ে আমার পাটা খপাত করে চেপে ধরলে যেরকম হয়, ওরকম হয়ে গেল। আর চেপে ধরে রেখে দিয়েছে, কিছুতেই আমি ছাড়াতে পারছি না। কোনোভাবেই ছাড়াতে পারছি না।" তো তখন ওই বাচ্চাটার আওয়াজটা শুধু হাসির আওয়াজ আসছে। হি, 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 হি করে বাচ্চা যেরকম আসে, ওরকম হাসির আওয়াজ হচ্ছে। আমি কিছু না করতে পারছি, না চেঁচাতে পারছি আমার গলা দিয়ে। আমি চিৎকার করছি কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ আমার নিজের কানেই আসছে না। অথচ আমি জোরে, জোরে চেঁচাচ্ছি, "বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও!" করে যাচ্ছি। কিন্তু আমার গলা আমি আমার নিজের কানেই শুনতে পাচ্ছি না। কোনো আওয়াজই বেরোচ্ছে না আরকি। তো এরকম করে আমি কতক্ষণ ছিলাম আমি জানি না। যখন আমি পড়ে যাই তারপর আমি আর কিচ্ছু জানি না। শুধু এটুকু আমার মনে আছে যে আমাকে হ্যাঁচকা টান মারে পেছন থেকে আর আমি সামনে মুখ থুবড়ে পড়ে যাই। তারপর আর আমার কোনো জ্ঞান ছিল না। তো যাই হোক, এরকমভাবে উনি কতক্ষণ ছিলেন উনি কিচ্ছু জানেন না। সকালবেলা যখন উনার জ্ঞান ফিরেছে তখন দেখছি উনি বেডে, বেডে শুয়ে আছে। তো ওর সামনে ওর যে বন্ধু-বান্ধবরা, ওর জুনিয়র যে বন্ধুরা তো ওর বন্ধু, তো তারা সব দাঁড়িয়ে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে আছে। তখন বলছে, "কি ব্যাপার? তোমার কি হয়েছে? তুমি তো ওইখানে কি করতে গেছিলে রাত্রিবেলা? মর্গের দিকে কি করতে গিয়েছিলে?" তখন বলছে, "না ডাক্তারবাবু, আমি এখান থেকে যখন বেরোই তখন ওয়ার্ডের ভেতর থেকে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিন্তু কোথায় যে বাচ্চাটা কাঁদছে আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে, ভেতরে ঢুকে দেখেছি কিন্তু কোথাও পাইনি। তো ওই করতে, করতেই বাচ্চার আওয়াজটা ক্রমশ আমি দেখছি যে এইদিকে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে। আমি ওই ঠিক বাচ্চার আওয়াজটাকে ফলো করতে, করতে আমি এগিয়ে যাই। মানে যেটা ওর সাথে ঘটেছে ও ঠিক সেটাই ওখানে বলে। তারপরে আমি আমার মানে পাটা আমি যখন ফিরে আসছি তখন মনে হলো যেন কোনো একটা কিছু ঝোপঝাড়ের মধ্যে নড়ছে চড়ছে। আমি টর্চটা জ্বালিয়েছিলাম। জ্বালিয়ে ও যেটুকুনি মনে আছে সবটা কিন্তু ও ঠিক বলেছে। সবটাও ঠিক তার মধ্যে ডাক্তারের গায়ে প্রচন্ড জ্বর। প্রচন্ড জ্বর। যখন ওর জ্ঞানটা ফিরেছে তখন ডাক্তারের গায়ে প্রচন্ড জ্বর, চোখ-টোখ সব লাল, সারা শরীরের যন্ত্রণা। তো তো ডাক্তারবাবু বলছে যে পুরো ঘটনাটা শোনার পরে বলছে যে, "তোমার কোনো উচিত হয়েছে কি তোমার এই রাত্রিবেলা ওইদিকে যাওয়া? মানুষ কত অপঘাতে মরে-টরে, কোথায় কি হয় না হয় তার ঠিক আছে?" হ্যাঁ? ডাক্তার নিজে বলছে এই কথাটা ভাবো। যে থাকতেই পারে কোনো মানুষের অতৃপ্ত আত্মা, হ্যাঁ? কোনো না কোনো কিছু তো তোমার সাথে ঘটেইছে। নাহলে তুমি কেনই বা অতদূর যাবে? আর কেনই বা তোমার সাথে এটা হবে? তবে এটা তুমি ঠিক করোনি। তোমাদের সবাইকে বলছি কেউ রাত্রিবেলায় ওই দিকটায় যাবে না। আমরা তো মানুষ, হ্যাঁ? তো যদিও ডাক্তাররা বিশ্বাস করে না কিন্তু উনি কথাটা উনার যে মানে সিনিয়র ডাক্তার উনি বলেছেন যে যাবে না। মানুষের দেখো কখন কোথা থেকে কি হয় সাক্ষ্যপত্র থাকতে পারে। মানুষ তো ওদিকটা বেশি যায় না। রাত্রিবেলা ঝোপ জঙ্গল সেখানে সাক্ষ্যপত্র রাখতে পারে। শিয়াল থাকতে পারে, বন বিড়াল কত কিছু থাকতে পারে। তোমায় কামড়ে দিতে পারত। তো যাই হোক এবার ওর পায়ের দিকে সবার তখন গায়ে ঢাকা দেওয়া জ্বর হয়েছে বলে। তখন বলছে তোমার কোন জায়গাটা চেপে ধরেছিল? এবার ওকে যখন তুলে নিয়ে এসছে, কারা নিয়ে এসছে তারা সেটা কেউ জানে না। সেটা কেউ মানে মানে নেই যে ওকে কেউ ওখানে দেখতে পেয়েছে, ভোরবেলা হয়তো দেখতে পেয়েছে, সারারাত হয়তো ওখানেই ও পড়েছিল। সেটা কেউ বলতে পারেনি। বলছে, "আমি অন্তত জানি না আমি কতক্ষণ ওখানে ছিলাম। যখন আমার ঘুম ভেঙেছে তখন দেখছি সব ডাক্তার, সিনিয়র, জুনিয়র সব মিলে আমাকে ঘিরে রয়েছে।" তো তারপরে আমি পায়ের দিকে তাকাই, চাদরটা সরিয়ে আমি বলি যে, "আমার পায়ের এই জায়গাটা এরকম চেপে ধরেছে।" যখন আমার পাটা সবাই দেখেছে না, সবাই এরকমভাবে চমকে উঠেছে। কি না আমার পায়ে ঠিক
মানে ৫টা আঙুল, এই যে এই দিক দিয়ে ৫টা, এই দিক দিয়ে ৫টা আঙুল দিয়ে যে চেপে ধরেছিল, ঠিক ৫টা আঙুল ঠিক এই দিক দিয়ে আর ৫টা আঙুল এই দিক দিয়ে, আঙুলের ছাপ পুরো নীল হয়ে বসে গেছে আমার পায়ে। মানে এত জোরে আমাকে চেপে ধরেছিল। আর আমি যন্ত্রণায় পুরো মানে কাতরাচ্ছিলাম, কিন্তু আমি আমার গলার আওয়াজটা নিজের কানেও শুনতে পাচ্ছিলাম না। আমার গলাও কোনো আওয়াজ হচ্ছিল না। এরকম একটা পরিস্থিতিতে হয়তো আমাকে মেরেও ফেলতে পারত, কিন্তু আমার ভগবান বাঁচিয়ে দিয়েছে আমায়। বলছি যে ওইখানটায় কিছু একটা ছিল, এমন কিছু যে আর কি ডাক্তারদের উপর হয়তো কোনো আক্রোশ ছিল। ওই ছেলেটাই বলেছে, ডাক্তারটাই, যে এমনও হতে পারে যে অনেক সময় তো অশরীরী আত্মা-টাত্মা থাকে, যেটা আমি অবিশ্বাস করি না, উনি অবিশ্বাস করেন না। উনি বলছেন দেবতা যেমন আছে সেরকম আ সবকিছুই আছে। তো যেগুলো আমরা কখনো চোখে দেখতে পাই না, ফিল করি। তো সেরকমই এরকম কিছু একটা হয়তো আমার সাথে হয়েছে, যেটা আমি মানে বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে। কারণ তাকে তো আমি চোখে দেখতে পাচ্ছি না। কিছু তো একটা ছিলই। নাহলে ৫টা আঙুলের দাগ, ১০টা আঙুলের দাগ কি করে আমার পায়ের মধ্যে এলো? ওখানে কোনো মানুষ ছিল না। কারণ আমার যতক্ষণ জ্ঞান ছিল, ততক্ষণের মধ্যে আমি কোনো মানুষ ওখানে দেখতে পাইনি। এবং আমি যখন আমার পাটা ধরে রেখেছে, তখন আমি আমার পা দিয়ে ওই পায়ে বাড়ি মারছি, পা দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি। মানে এরকম ধরে রেখেছে তো পাটা, পা দিয়ে এরকম করে ছড়ানোর চেষ্টা করেছি। কিচ্ছু পাইনি, কিচ্ছু না। কিন্তু পা আমার চেপে ধরেছিল, এটা আমি বুঝতে পারছিলাম। তো তারপর ডাক্তাররা দেখে তো পুরো অবাক, যে কি করে এরকম হয়? মানে পুরো নীল হয়ে দেবে গেছে একদম, বুঝেছো তো? মানে এমনভাবে ধরেছে, মানে এরকম ধরে রেখেছে না, পায়ের মধ্যে এরকম দেবে গেছে আঙুলগুলো, ওরকম নীল হয়ে গর্ত হয়ে গেছে। তারপর তো পা তো নাড়াতে পারছে না, হাড়গোড় পড়ায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। ৩-৪ দিন ছেলেটা পা নাড়াতে পারেনি। আর তেমন ধুম জ্বর ওর। শুধু ও চোখ বন্ধ করলেই ও কানে শুধু ওই বাচ্চার কান্নার আওয়াজটা পেত, বাচ্চার কান্নার আওয়াজটা। তো তখন ওই বিশ্লেষণ করেছে যে এরকম হতে পারে অনেক সময় না, মানে পেশেন্ট নিয়ে আসার পরেই সে পেশেন্টটা মারা যায়। আর তখন বাড়ির লোকরা মনে করে ডাক্তারদের গাফিলতিতে মারা গেছে। ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। ভুল চিকিৎসাও হয়, হয় না তা না। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় ছেলে মারা গেছে। ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মা মারা গেছে বলে ভাঙচুর করে, ডাক্তারদের মারপিট করে, এরকম কিন্তু অনেক মানুষ থাকে। অনেক পরিবারের সাথে কিন্তু এটা হয়। তখন ও বলছে হয়তো এরকম হতে পারে কারোর সন্তান মারা গেছে। আর সে ডাক্তারদের উপর তার খুব রাগ বা কিছু। সেই হয়তো এরকম মানে কোনো কারণে মারা যাওয়ার পর হয়তো আমার ওপর সেই রাগটাকে ফলিয়েছে। তার সন্তান হয়তো কোনোভাবে মারা গেছিল, বা সেই দুঃখেই তার হয়তো মৃত্যু হয়েছে। কিন্তু ডাক্তারদের ওপর থেকে রাগটা কমেনি, এরকমও হতে পারে। তার প্রতিশোধটা আমার উপর নিতে গেছিল। কিন্তু আমি এখনো পর্যন্ত তার কোনো ব্যাখ্যা পাইনি। তো তারপর ৩-৪ দিন বাদে যখন সে ভালো হয়, ভালো হওয়ার পর ওই মেয়েটির কাছে যায়। ওই যে মেয়েটার পুড়ে গেছিল। দুর্ভাগ্যবশত সেই মেয়েটা সেদিনই মারা যায়। কারণ ওই যন্ত্রণাটা, ওই যে টেনে যাওয়ার যে যন্ত্রণাটা মেয়েটা সহ্য করতে পারেনি। এত প্রচন্ড যন্ত্রণায় ও কষ্ট পেয়েছে, মানে পুরো এই সাইডটা তো, শুধু মুখটা না, পুরো নিচ অব্দি। বুঝতে পারছো তো? মানে পেটের নিচ অব্দি। ততটাই পুড়ে গেছিল। তো ওই টানের সময় কিন্তু অনেক মানুষ মারা যায়। তো ওই টানের যে যন্ত্রণাটা, ওটা মেয়েটা সহ্য করতে পারেনি। ওটা ২২-২৩ বছরের মেয়ে তো, যন্ত্রণাটা সহ্য করতে পারেনি। তো ডাক্তারবাবু ওই পাটা ওই অবস্থায়, ডাক্তারবাবুর ওটা কিন্তু মানে পুরো ড্রেসিং-টেসিং করতে হচ্ছে, ওষুধ-টষুধ দিতে হচ্ছে। পুরো চেপে বসে গেছিল একেবারে, বুঝেছো তো? গর্ত হয়ে। তো সেই অবস্থাতেই ডাক্তারবাবু ওই মেয়েটার কাছে যায়, যে দেখে আসি তো কেমন আছে। ওকে তো আমি কথা দিয়েছিলাম ওর মুখটা ভালো করে দেবো, যাই গিয়ে একটু দেখে আসি। তো গিয়ে তখন শুনছে যে না, আজকে সকালেই মেয়েটি মারা যায়। তখন তো ডাক্তারবাবুর খুব মনে কষ্ট হয়, খুব। তো ওই বেডে এসে উনি আবার শুয়ে পড়ে। ওনার যে বেড, ও তো ভর্তি তখন, উনি তো তখন ভর্তি পেশেন্ট। বলছে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই মেয়েটা ওই পোড়া অবস্থায় আমার কাছে এসেছে। আমার সামনে এসে বলছে, "ডাক্তারবাবু, আপনাকে না আমি খুব খুঁজছিলাম। আপনি কোথায় গেলেন? ৩ দিন ধরে আপনি আমার সামনে একবারও এলেন না। আপনি থাকলে হয়তো আমি মরে যেতাম না। আপনি আমাকে ঠিক বাঁচিয়ে দিতে পারলেন। সেই ৩ দিন আপনাকে কোথাও আমি খুঁজে পেলাম না। অনেকবার সবাইকে বলেছি যে, আমাকে একটু ওই ডাক্তারবাবুকে ডেকে দাও না। ওই ডাক্তারবাবুকে, কিন্তু আপনাকে না কেউ ডেকে দেয়নি। যদি আপনি থাকতেন তাহলে হয়তো আমি বেঁচে যেতাম।" বলছে ডাক্তারবাবু, মানে বলছে আমি মানে শুনছি মেয়েটার কথাগুলো, আর মুখটা, মেয়েটার পুরো মুখটা, মানে পুরো যে মুখটা, সুন্দর মুখটা, আমি পরিষ্কার ওই সুন্দর মুখটা দেখতে পাচ্ছি মেয়েটার। পোড়া দিকটা নেই। পোড়া দিকটা কিচ্ছু নেই। ওর শরীরের পোড়া অংশটা কোথাও নেই। ওই যে আর্ধেকটা আমি দেখেছি, এত সুন্দর ভুরু-টুরু আঁকা ভুরুর মতন চোখ। বলছে ঠিক সেম এপাশটাও তার ঐরকম। এত সুন্দর মুখটা নিয়ে সে আমাকে এসে কাঁদছে আর বলছে। আমি পুরো শুনতে পাচ্ছি। তারপর খানিকক্ষণ বাদে আমি তাকালাম, তাকিয়ে কিচ্ছু নেই। সামনে কিচ্ছু নেই। কিন্তু আমি চোখ বন্ধ অবস্থায় আমি মেয়েটাকে পুরো দেখতে পাচ্ছি, আর তার গলার আওয়াজটা আমি পুরো শুনতে পেলাম। জানি না আমার সাথে কি ঘটলো, কেন ঘটলো, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তার ৩ দিন বাদে আমি যখন পাটা আমার মোটামুটি একটু ঠিক মতন হলো, তারপর আমি ওখান থেকে রিজাইন দিয়ে দিয়েছিলাম যে আমি ওই হসপিটালে আর কাজ করব না। আর করলাম না, তার একটাই কারণ হচ্ছে মেয়েটির জন্য। কারণ আমি মেয়েটিকে কথা দিয়েছিলাম যে আমি ওকে ঠিক করে দেবো, সুস্থ করব, তার মুখটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটা আমাকে এত খুঁজেছে, মেয়েটা পায়নি। হয়তো বলা যায় না, রোজই ওই মেয়েটা হয়তো আমাকে খুঁজতে ওখানেই আসবে। তো ছেলেটা আর কি ভয় পেয়ে যায়।
তার বাড়িতে এসে সব কথা বলে, তখন ওরা বাড়ির থেকে বলে যে না তোকে আর ওখানে করতে হবে না বাবা, দরকার নেই। তারপরে ও মালদা চলে যায় ছেলেটা, মালদা হসপিটালে ও ট্রান্সফার নিয়ে নেয়, ওখান থেকে বদলি নিয়ে নেয় মালদা হসপিটালে। ও ছিল আগে কোথায় যেন, কোন হসপিটালে, কোথাটা যেন হসপিটালে ছিল, সেখান থেকে ও মালদা হসপিটালে ডাক্তারটা ট্রান্সফার হয়ে যায়। ওখানে ওর বাড়ি, অ্যাকচুয়ালি ওর বাড়ি মালদার ওদিকেই, তো ওইখানেই ও বাড়ির কাছাকাছি হসপিটাল, মালদার যে হসপিটাল আছে বড় হসপিটাল, ওখানে ও তারপর চলে যায়। তো এটাই ছিল আজকের গল্প। মানে ডাক্তারটা নিজের মুখে এই গল্পটা বলেছে, বাচ্চা ছেলে, কিন্তু হসপিটালের মধ্যে অনেক রকম ঘটনা ঘটে। তো সেই গল্প যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে জানিও, তো আমি তোমাদের কাছে প্রতিদিন একটা করে গল্প শোনাবো। ঠিক আছে, চলো আজকের মতো